আচ্ছা, আমরা উৎপাদন যে চ্যাপ্টারটা পড়াচ্ছিলাম সেখানে আমরা কি ব্যয় সংকোচের ধারণার কথা বলেছি। এই ব্যয় সংকোচ পড়াতে গিয়ে আমরা আগের ক্লাসে আভ্যন্তরীণ যে ব্যয় সংকোচ সেই বিষয়টা কিন্তু তুলে ধরেছি, বা সেই বিষয়টা আমরা বোঝার চেষ্টা করেছি এবং কিছুটা বুঝতেও পেরেছি। এইবার এই ব্যয় সংকোচের একটা পার্ট বাকি ছিল। আভ্যন্তরীণ ব্যয় সংকোচটা তো হয়ে গেছে, মানে কোম্পানির ভেতরে কি কি ধরনের ব্যয় সংকোচ করতে পারে। এইবার বলছে বাহ্যিক ব্যয় সংকোচ, অর্থাৎ একটা কোম্পানি বাইরে থেকে কি কি সুবিধা ভোগ করতে পারে বা কি ধরনের ব্যয় সংকোচ করতে পারে সেইটা আমাদেরকে জানতে হবে। তাহলে এই বাহ্যিক ব্যয় সংকোচের মধ্যে আমরা তিনটে বিষয়ের কথা বলতে পারি। এক, বলতে পারি শিল্প স্থানিকতাজনিত ব্যয় সংকোচ, কি ব্যাপার আসছে। তারপর বলছে বিশেষায়নজনিত ব্যয় সংকোচ, আর তথ্যের আদান প্রদানজনিত ব্যয় সংকোচ। এই তিন ধরনের ব্যয় সংকোচই কিন্তু আমরা বাহ্যিক ব্যয় সংকোচের মধ্যে দেখতে পাই। তাহলে প্রথম আলোচনা করছি শিল্প স্থানিকতাজনিত ব্যয় সংকোচ। শিল্প স্থানিকতাজনিত ব্যয় সংকোচ মানে কি না, কোনো একটা জায়গায় যদি কোনো একটা বড় শিল্প গড়ে ওঠে তাহলে তাকে দেখে বা তার প্রয়োজনের কথা মাথায় রেখে সেখানে কিন্তু অনেক ছোট শিল্পও গড়ে ওঠে। এবার তুমি বলবে যে বড় শিল্প গড়ে উঠেছে তার সঙ্গে ছোট শিল্প গড়ে উঠেছে, তাহলে কি কানেকশান আছে, কিভাবে খরচ কম হতে পারে। আমাদের মূল লক্ষ্য কি, ব্যয় সংকোচ করা। তাহলে সেই ব্যয় সংকোচটা কিভাবে হতে পারে, এটাই আমাদের উদ্দেশ্য। না, এই যে শিল্প স্থানিকতাজনিত ব্যয় সংকোচের কথা আমরা বলছি, একটা আমি তোমাদেরকে উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করছি। ধরা যাক টাটা ন্যানো নামে একটা গাড়ি কারখানা আছে, জানো। এই যে টাটা ন্যানো কারখানাটা তৈরি হবে, সে কি তৈরি করতো না, টাটা ন্যানো গাড়ি তৈরি করতো। কিন্তু এই ন্যানো গাড়ি তৈরি করতে গিয়ে তার বিভিন্ন জিনিস কাজে লাগবে। হতে পারে তার ওই ঘোরানোর যে ড্রাইভিংয়ের যে পার্টটা সেটা লাগতে পারে, টায়ার লাগতে পারে, তারপরে তার ভেতরে ছোট ছোট মাল মেটেরিয়ালস লাগতে পারে। তাহলে অনেকগুলো জিনিসকে যোগ করলে তবে ওই গাড়িটা। এইবার টাটা মোটরস এই গাড়িটা তৈরি করবে, তাহলে ফাইনাল যে গুডসটা হবে অর্থাৎ শেষ পর্যায়ের দ্রব্যটা ওই টাটা মোটরসের গাড়ি। কিন্তু টাটা মোটরস পুরো গাড়িটার যা যা পার্টস লাগবে সব কিছু সে তৈরি করে না। কী করে না, কিছু ছোট কোম্পানিকে ওই কাজগুলো করতে দিয়ে দেয়। এবার যখন ওইখানে ওই বড় শিল্প গড়ে উঠছে তার সঙ্গে সঙ্গে অনেক অনুসারী শিল্প, অর্থাৎ যে শিল্পগুলো ওই কোম্পানির কাজে লাগবে সেই শিল্পগুলো গড়ে উঠছে। তাতে সুবিধা কি হবে না, যখন কোনো একটা বড় শিল্প গড়ে উঠছে বা ছোট শিল্প রয়েছে তারা তাদের আয়তন যদি পরিবর্তন নাও করে তাও একটা সুবিধা পাবে। কিভাবে না, ওই কোম্পানিকে যদি ওই পার্টসটা অন্য জায়গা থেকে আনতে হতো তাহলে তার খরচ বেশি পড়ে যেত, বা অন্য জায়গা থেকে আনার জন্য একটা হ্যাপা থাকতো, বা অন্য জায়গা থেকে আনতে গিয়ে সেখানে সমস্যা হতে পারতো। কিন্তু কাছে যেহেতু তৈরি হচ্ছে তাহলে একদিকে বড় কোম্পানিটাও যাতে সুবিধা পেল, তেমনি ছোট যে কোম্পানিগুলো আছে তারাও সুবিধা পেল। কেন, তারা যে দ্রব্যটা তৈরি করছে ছোট ছোট পার্টস, সেটা যদি টাটা মোটরস না নেয় তাহলে কি টাটা মোটর ওই কোম্পানিগুলো বেঁচে থাকবে। ধরো ওই কোম্পানি পার্টস তৈরি করছে ঝাড়গ্রামে গিয়ে, ঝাড়গ্রামে দেখা যাচ্ছে কোনো ওই পার্টস নেওয়ার মতো লোক নেই, তাহলে হয় তাকে অন্য কোনো কোম্পানির সঙ্গে টাই আপ করে সেখানে পাঠাতে হবে, তাহলে তার খরচ বেশি পড়বে। কিন্তু যদি ওই জায়গাতেই করে তাহলে কি হবে, খরচ কম হবে। এক বড় কোম্পানিও যাতে সুবিধা পাবে বা তার খরচ কম করতে পারবে, তেমনি অনুসারী যে কোম্পানিগুলো তারাও সুবিধা পাবে। এছাড়াও দেখো ওই বড় কোম্পানি যদি গড়ে ওঠে তার সঙ্গে সঙ্গে অনেক ছোট কোম্পানির পাশাপাশিও বহু মানুষ কাজ পাবে। কেউ ধরো চায়ের দোকান খুলে বসলো, কেউ ধরো খাওয়ার দোকান খুলে বসলো, কেউ আবার হয়তো ওদের পরিবহন মানে এখান থেকে ওখানে নিয়ে যাওয়ার জন্য টোটো চালালো, কেউ আবার হয়তো ওই কোম্পানিতে লেবার হিসাবে কাজ করলো। তাহলে ওই অঞ্চলেরও কিন্তু ডেভেলপমেন্ট বা হয়ে যাবে, এবং তার সঙ্গে সঙ্গে কম খরচে লেবারও পেয়ে যাবে। কারণ লেবার যদি দূর থেকে আনতে হয় তাহলে খরচ বাড়বে, তাহলে ওইখান থেকে যদি লেবার নেয় খরচ কম হবে। তাহলে এই ব্যাপারটাকেই আমরা কি বলবো, শিল্প স্থানিকতা জনিত ব্যয় সংকোচ। অর্থাৎ একটা বড় শিল্পর পাশাপাশি যদি অনুসারী শিল্প গড়ে ওঠে তাহলে তাকে বাইরে থেকে আর
আদান প্রদান করতে হবে না, ফলে তার খরচ কম হবে, এবং এই ধরনের খরচ কমকেই আমরা বলবো শিল্প স্থানিকতাজনিত ব্যয় সংকোচ। ওকে, সেকেন্ড বলছে বিশেষায়নজনিত ব্যয় সংকোচ। হোয়াট ইজ বিশেষায়ন বা স্পেশালাইজেশন? আমি এটা শর্ট ভিডিও একটা করেছিলাম যে বিশেষায়ন ব্যাপারটা কি। না, বিশেষায়ন বলতে বোঝায় যে কাজে দক্ষ তাকে যদি সেই কাজটা দেওয়া হয় তাহলে কম সময়ে সে তৈরি করতে পারবে এবং বেশি তৈরি করতে পারবে এবং কোয়ালিটির দিক থেকেও ভালো হবে, আর বারবার সে ওই কাজটা করার ফলে সে ওই কাজে দক্ষ হবে। সেই রকম বড় শিল্পের ক্ষেত্রে পুরো কাজটা ওই কোম্পানি না করে অনেক ছোট ছোট কোম্পানিকে সে যে কাজটা করতে দক্ষ তাকে সেই কাজটা দাও, তাহলে টোটাল কাজটাকে কি করছে, ভাগ করে দিচ্ছি, এবং যে কোম্পানি বা যে ফার্ম যে কাজটা করতে পারে সে সেই কাজটা করছে। তাহলে সে যদি সেই কাজটা করে তাহলে কি হবে, তুমি যদি বারবার ইকোনমিক্সটাই পড়ো তাহলে তুমি ইকোনমিক্সে দক্ষ হয়ে উঠবে, বা ইকোনমিক্স বারবার প্র্যাকটিস করলে ইকোনমিক্সে দক্ষ হবে। সেরকম ও ওই কাজটা করতে ভালো পারে, তাহলে ওকে যদি ওই কাজটাই দেই তাহলে সে কি হবে, বারবার ওই কাজটা করলে কম সময়ে করতে পারবে, দক্ষতার সঙ্গে করতে পারবে এবং বেশি উৎপাদন করতে পারবে। তাহলে কোম্পানির বড় ফার্মের উদ্দেশ্য কি না, যে কাজটা করছে সেইটা যাতে ভালো করে করে এবং কম সময়ে করে আর বেশি বেশি উৎপাদন করে। তাহলে প্রত্যেকটা পার্ট যদি ভালো ভালো করে উৎপাদন করে, ধরা যাক একটা কোম্পানি তার 6টা পার্টে কাজ যোগ হলে, এরকম 6টা পার্টে কাজ যোগ হলে তবে যে ফাইনালি যে দ্রব্যটা তৈরি হবে সেটা হবে, ঠিক আছে। তাহলে এই 6টা পার্টের মধ্যে ধরা যাক এইটা একটা কাজ, ধরা যাক ওই যন্ত্রাংশ তৈরির যে কাজটা বলছেন সেটা ধরো একটা ছোট কোম্পানি একে দিল, তাহলে ওই কাজটা বারবার করে, ওতে দক্ষ, ও স্পেশালিস্ট ওতে, একে দিল। আবার বি ধরা যাক ওই হর্ন তৈরিটা ভালো করে করতে পারে, তাহলে ওকে হর্ন তৈরির কাজটা দিল। সি ধরা যাক ব্রেক তৈরি করতে পারে, ব্রেকের কাজটা দিল। তাহলে এই যে সব কাজগুলো যুক্ত হয়ে যখন টাটা ন্যানো গাড়িটা বেরোচ্ছে তাহলে কিন্তু কম খরচে করতে পারবে এবং গুণগত মানের দিক থেকেও ভালো হবে, আর এরা যেহেতু বেশি বেশি করে কম সময়ে উৎপাদন করতে পেরেছে তাহলে নিশ্চয়ই ফাইনাল গুডসটাও বেশি বেশি করে করতে পারবে। তাহলে এই যে প্রত্যেকটা পার্টে যে কোম্পানি বা যে ফার্ম দক্ষ তাকে সেই পার্টে কাজ দিয়ে দাও, তাহলে কি হবে, কাজটার গুণগত মানও ভালো হবে, কম সময়ে করতে পারবে এবং দক্ষতার সঙ্গে করতে পারবে। তা দক্ষতার সঙ্গে করলে কি হবে না, কম খরচে তৈরি করতে পারবে। আমাদের লক্ষ্য কি, আয়তনজনিত ব্যয় সংকোচ মানে কম খরচে তৈরি করা। তাহলে কম খরচে তৈরি করতে পারবে তখনই যদি আমি বিশেষায়ন এই ব্যাপারটা চালু করতে পারি, আর বিশেষায়ন চালু করতে পারবো তখনই যে কাজে দক্ষ সেই পার্টে সেই ফার্মকে সেই কাজটা দাও, কি। তাহলে এই যে সুবিধাটা ভোগ করছে এর ফলেও কিন্তু ফার্মের ব্যয় সংকোচ সম্ভব। ওকে, আর লাস্ট বলছি তথ্যের আদান প্রদানজনিত ব্যয় সংকোচ। ধরো কোনো একটা কোম্পানি ক্রেতাদের আচরণ বোঝার চেষ্টা করছে, আমি যেটা আগের দিন বলেছিলাম যে ক্লিনিক প্লাস ছোট হলে যারা গরিব বা যাদের ইনকাম কম তারাও কিনতে পারবে, আর বড় যাদের বেশি টাকা তারা কিনতে পারে। তাহলে এই যে বিষয়টা মানুষের কেমন চাহিদা, কেমন তার পছন্দ, এই বিষয়টাকে বোঝার জন্য কিসের দরকার, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট। দেখবে প্রত্যেক বড় ফার্মে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট আছে। কীরকম না, ধরো টাটা নিক্সন নিয়ে এসছে, তার আগে কি ছিল, টাটার অনেক গাড়ি অন্য গাড়ি ছিল, টাটা পাঞ্চও প্রায় নতুন এসছে, তার আগে টাটার অন্যান্য গাড়ি ছিল, হ্যাঁ, ইন্ডিকা। দেখো টাটা ইন্ডিকা কি চলতো না, তেলে চলতো, তাতে কি হতো না খুব একটা গতিবেগ বাড়ানো যেত না, বা তার ইঞ্জিনে প্রবলেম আসতো বা বিভিন্ন সমস্যা। তখন দেখলো যে পাবলিক এটাকে আর নিতে চাচ্ছে না। এবার বলছে পাবলিক চাইছে কি না, সরকার চাইছে পরিবেশ দূষণ কমাতে। তাহলে পরিবেশ দূষণ কমাতে হলে ইলেকট্রিক কার দরকার। তখন টাটা দেখলো যে ইলেকট্রিক কারটাকে যদি এইভাবে নিয়ে আসি তাহলে নিশ্চয়ই আমার ভালো চলবে। ধরা যাক টাটা নিক্সন গাড়ি নিয়ে এলো, টাটা নিক্সন বা টাটা পাঞ্চ কী করলো, ইলেকট্রিক ভেহিক্যাল করে দিল। তার মানে ইলেকট্রিকে চলবে, দূষণ কম হবে, এবং আরও একটা সুবিধা যেটা হবে যে মানুষের কি হয়, রাস্তায় বেরোলে অ্যাক্সিডেন্ট প্রবণতা বেশি থাকে, ওই গাড়ির অ্যাক্সিডেন্ট প্রতিরোধী ক্ষমতাটা বাড়বে। তাহলে মানুষের যা ডিমান্ড সেটা কি করে বুঝলো না, মার্কেটে মানুষের সার্ভে করছে যে সে কি চায়, সে কেমন গাড়ি চাচ্ছে। এর জন্য রিসার্চ এবং ডেভেলপমেন্ট বলে একটা দপ্তর থাকে।
তারা সবসময় রিসার্চ করে বুঝতে চায় যে মানুষ কী চাইছে। তাহলে সেইটাকে বলছি তথ্যের আদান প্রদান। আমি যদি মানুষের চাহিদা কেমন সেটা বুঝতে পারি, তাহলে সেইটা যদি রিসার্চ করে তুলে আনতে পারি, তাহলে সেই ধরনের দ্রব্য আমি তৈরি করব। আর সেই রকম দ্রব্য তৈরি করলে কী হবে, কিছুটা কম খরচেও তৈরি হবে। এই তথ্যটা আমি যদি জানি যে ও কেমন চাচ্ছে, তাহলে আমি সেই রকম করে দ্রব্য তৈরি করব। আমি যদি অন্যটা করি, বিক্রি হবে না, পড়ে থাকবে। তাহলে এই যে রিসার্চ এবং ডেভেলপমেন্ট, আমি আমার কোম্পানি একটা রিসার্চ ডেভেলপমেন্ট করলাম, আমার যে কম্পিটিটার আছে, ধরো টাটার কম্পিটিটার আছে মাহিন্দ্রা, হ্যাঁ, মাহিন্দ্রা ভাবলো যে ও তো এইভাবে ইলেকট্রিক কারটা তৈরি করেছে, তাহলে ওর শর্টফল কী আছে, বা ও কোন জিনিসটা দিতে পারলো না। এবার সে তার উপর রিসার্চ ডেভেলপমেন্ট করে সেই বিষয়টাকে ভালো করার চেষ্টা করলো। এই যে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, তথ্যের আদান প্রদানজনিত ব্যয় সংকোচ, এটাও কিন্তু বাহ্যিক ব্যয় সংকোচের একটা উদাহরণ। তাহলে এইটা হচ্ছে বাহ্যিক ব্যয় সংকোচের পুরো বিষয়, এই 3টে পয়েন্ট।